হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন, লিখনিতে মিঠুপুরি, পর্ব সংখ্যা ২৬। ইউ লাইট টু মি, রিচার্ড কায়নাথ লাইট। বেশ তাক লাগানো শোনালো তার কণ্ঠ, একটু থেমে রিচার্ড কায়নাথ। তারপর আবার সেকেন্ড খানিক বিরতি শেষে নিষ্পৃহ ভঙ্গিতে ভাবলেশীন কণ্ঠে বলল, সত্যটা তবে জেনেই গেলে মিস কায়নাথ। কিসের ভার যেন ঝরে পড়ল তার কণ্ঠে থেকে। তার এই অনাসক্তি আচরণ আর উদাসীন কণ্ঠে সিল্কের শাড়িতে ধরা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠল এলিজাবেথ। হাতের কাছে ফুলের বুকি ছুঁড়ে চিৎকার করে উঠল, আপনার উদ্দেশ্য কি, সত্যি করে বলুন। আপাতত আপনাকে হাসিল করা। পায়ের পাতা থেকে তীর তীর করে আগুন ধরা ক্রোধ মাথায় উঠছে। অসন্তুষ্ট আর বিরক্তিতে ফাঁকা কাশ্মীরি আপেলের মতো লাল হয়ে উঠেছে শিশির ধোয়া কোমল গাল। এলিজাবেথের নিজেকে শান্ত রাখতে চাইল, যথাসম্ভব ক্রোধ নিয়ন্ত্রণ রেখে রুদ্ধ গলায় বলল, আপনি, আপনার নাম, আপনার প্রফেশন, পরিচয় সব মিথ্যে। আমি কিন্তু কখনোই আমার নাম বলিনি মিসেস কায়নাথ। এলিজাবেথ থমকে গেল। সত্যিই তো, রিচার্ড কখনো নিজে থেকে নিজের বিষয়ে কিছু বলেনি। জোর করেও তার মুখ থেকে নিজের পরিচয় নিয়ে একটা শব্দও বের করা যায়নি। তাছাড়া আর কে নামটা যে শুনেছে অফিসার প্রেম কাছ থেকে। বিচক্ষণভাবে ভাবলে এর পূর্ণরূপ দাঁড়ায় রিচার্ড কায়নাথ। সেই হিসাবে তাকে মিথ্যাবাদী বলা চলে না, কিন্তু তার পেশা। এলিজাবেথ আবারও তেতিয়ে উঠল, মিথ্যে বলছেন আপনি? আপনার প্রফেশন কি মিথ্যে বলছেন? ভিক্টোরিয়া ক্রস হোল্ডার হয়েও কেন মিথ্যের আশ্রয় নিলেন? চাপা হাসি শব্দ ভেসে এলো। পরপরই শোনা গেল পুরুষালী গম্ভীর হিচকি স্বর, আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ ওয়াইফি। মানে বিপরীত পক্ষে কণ্ঠ মুহূর্তেই ফিরে গেল তার চিয়ায়ত গম্ভীরতায়। আই ডিসলাইক পিপল উইথ উইক ক্যারেক্টার, দ্যাটস ওয়েন আই ওয়াজ টেস্টিং ইউ বাই সেইং আই এম এ গ্যাংস্টার। বিস্ময়ে ঘন ছাপ আবা দিয়ে উঠল এলিজাবেথের রাগান্বিত মুখায়বে। শান্ত হবার প্রাণান্তকর চেষ্টা করেও ব্যর্থ হয়ে পুনরায় তেজস্বিনীয় ন্যায় জ্বলে উঠল সে। জাস্ট শ্যাট আপ, ভনিতা না করে সবটা খোলসা করুন। ব্যক্তিগত ভাগ্নির তেজ দেখে রিচার্ডের মরুভূমির মতো খড়খড়ে চিবুকে গৌরবের অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে। সন্তোষিতে গলার ভেতরে জিভ ঘুরিয়ে গেল অনর্থকভাবে। অতঃপর বলল, কোনো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয় একজন গ্যাংস্টারের প্রেমে পড়া এবং এক বাক্য তাকে নিজের করা। আপনি অসাধারণ, দ্যাটস ওয়াই ইউ আর মাইন বেবি গার্ল। একটু সময় নিয়ে যোগ করল, সেই তেজ চোখ দুটোকে আটকে পারলেও সেই তেজে আমি হার মানিনি। বারবার, প্রতিবার, অজস্রবার। আপনি জাস্ট অসাধারণ মিসেস কায়নাথ। আপনার ক্ষমতা সত্যিই অসম্ভব। কতটা ছলনাময়ী আপনি! কিভাবে আমার মতো একটা পশুকে নিজের দাস বানিয়ে ফেললেন? ভাবুন তো ঠিক কতটা ভয়ঙ্কর আপনি। আপনি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এলি যান, আপনি যান, লিসেন, যান রে। আমি তো শুধু একটি প্রেমের কাব্য রচনা স্বপ্ন দেখেছিলাম, সেখানে কেন আপনার নাম খুঁজে পেলাম। আমি তো চাঁদ দেখার আশায় ছিলাম, কেন আপনার মুখ ভেসে উঠল। আমি তো কেবল স্বপ্ন দেখার চেষ্টা ছিলাম, কেন আপনাকে খুঁজে পেলাম। আমি তো সুখের খোঁজ ছিলাম, আপনি কেন এসে বলেছেন। একটা মানুষ সর্বোচ্চ অনুভূতি বুঝি এইভাবেই লুটিয়ে নেওয়া যায়। এলিজাবেথ খুব ভালো করে বুঝতে পারছে লোকটা তাকে বুদ্ধি খাটিয়ে বসে আনার চেষ্টা করছে। এলিজাবেথ কণ্ঠ আরও গাঢ় করল, আপনার বর্তমানে কোন প্রফেশনে আছেন? তার অপকট স্বীকারোক্তি, রাইট নাও আই এম এ
পাওয়ার হাউস ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড। অচেতনভাবেই এলিজাবেথের ভিতর থেকে স্বস্তির তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ক্রোধে জ্বলতে থাকা ভঙ্গুর শরীর ক্লান্তিতে ধসে পড়ল বিছানার উপর। তবুও নীতি নিড়ে তখন লালচে তেজ বলল, এত দুর্দান্ত পজিশন, দারুণ ক্যারেক্টার, আর এত ভালো একটা অফার রিজেক্ট করার রিজন। হঠাৎই নিম পাতার মতো তেতে হয়ে গেল রিচার্ডের মুখ। তার সাদা কঠিন অচঞ্চল ভঙ্গিতে অযাচিত কোনো ছাপ ফুটে উঠল। কি সেটা আক্ষেপ নাকি আক্রোশ তা বোঝা যায়। অনুভূতিতে লু হওয়ার মতো উত্তাপ ছড়াচ্ছিল তার তপ্ত নিঃশ্বাসে। মাই লাইফ, মাই রুলস, আই এম ইউর ওয়াইফ, মিস্টার কায়নাত। এলিজাবেথের কণ্ঠে স্ত্রীসুলভ অধিকার আর সাহসের প্রতিধ্বনি মাত্রই অগ্নির মতো ক্রোধে বর্ষণ আসলো। রিচার্ড হঠাৎ করেই তুচ্ছমাখা হাসি খেলল অদর্পণে। চোখে একরকম লঘু চিন্তায় ঝিলিক দিয়ে উঠল। পর মুহূর্তেই পরিবর্তন আসে তার কণ্ঠে, আসে পূর্ণ মারণগত। দেন ওকে, মাই লাইফ, ওয়াইফ রুলস। এলিজাবেথ আবারও নম্র স্বরে জানতে চাইল, সত্যি বলুন মিস্টার কায়নাত, আপনি এমনটা কেন করলেন? এটা নিশ্চয়ই আপনার। কথা কেটে দিল রিচার্ড। আমার স্বপ্ন ছিল। রিচার্ডের কণ্ঠে এবারও একটা ছায়া ছিল, যার পুরো অর্থ এলিজাবেথের ঠিক ধরতে পারল না, শুধু আংশিকটা বুঝল। এবার বিনয়ের সঙ্গে কলা কৌশলের মতো খেলে গেল তার স্বর। স্বপ্ন ছাড়া কি বাঁচা যায়? রিচার্ড যেন নিজের উপরেই তাচ্ছিল্য করে হাসল। আবার আমার বুঝি মরে গেছি? তাহলে কেন ছাড়লেন? ফাদারের শেষ ইচ্ছা ছিল আমি যেন তার কাছে ফিরে আসি। যে মানুষটা রাস্তা থেকে তুলে এনে লালন পালন করেছে, তার জন্য এতটা তো করাই যায়। বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। অবাক চিত্রে সে বলল, আপনি ফাদারের এক কথায় আপনার স্বপ্ন কাজ ছেড়ে দিলেন? এত ভালো একটা প্রস্তাব রিজেক্ট করলেন? রিচার্ড মুহূর্তের মধ্যে সুর পাল্টে ফেলল। ফাদারের কথায় করিনি তো, গোলামি করতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। মানুষ তখনই নিজ অবস্থান থেকে নড়ে চড়ে বসে যখন তার অন্তরে আগুন জ্বলে ওঠে। তাহলে কি কোনো এক অজ্ঞাত কারণে তার ভেতরে ভেতরে জ্বলছে? এলিজাবেথ বুঝতে পারল না তার কথার মানে। বলল, মানে? রিচার্ড খুবই নির্লিপ্ত স্বরে বলল, ট্রেনিং আর বাজ পাখির মতো আকাশে পর্যন্ত মজা ছিল, খুব এনজয় করতাম। কিন্তু জয়েন করার পর যখন উপর থেকে আদেশ আসতো তখন না মানতে কষ্ট হতো। তখন থেকেই ড্রিম জবের প্রতি বিতৃষ্ণা জাগতে শুরু করে। মানে আপনার উপর কেউ আঙুল ঘোরাতে পারবে না? ফাকিং নট। আমার রাজ্য, আমি নিজেই রাজা। এলিজাবেথ খানিকটা কটাক্ষ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে ফাদার এক কথায় আপনি চলেন এলেন যে? এখানে কি ফাদার আপনার উপর আঙুল ঘোরাচ্ছে না? রিচার্ড বাঁকা হাসে। ওহ, শেট দ্য ফাক অফ মাই ফাকিং ফুল। জাস্ট অফ অল, ফাদারের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। আর রিচার্ড কায়নাত কখনো ঋণ রাখে না। আমার একটা স্যাক্রিফাইসের মাধ্যমে 24 বছরের ঋণ শোধ হয়ে গেছে। সুতরাং এখন আমি মুক্তি। তার মানে আপনি স্যাক্রিফাইস করতে জানেন? এটাকে স্যাক্রিফাইস বলা যায় না, আমার ভাষায় এটাকে ছেড়ে দেওয়া বলে। এমন সুযোগ হাতছাড়া করার সবার কাছে থাকে না। আমার এই হিম্মতই আমাকে সবার থেকে আলাদা করে রাখে। গট ইট? এলিজাবেথ চুপ রইল। রিচার্ড আবার বলল, সেকেন্ডলি, ফাদার আমার উপর আঙুল ঘোরাচ্ছে না, সেই সুযোগ আমি রাখিনি। আমি কোনো কাঁচা খেলোয়াড় নই। অস্থির মতি খেকিয়ে উঠল। স্টপ বিং সো সাকসেসফুল। রিচার্ড ফুস করে নিঃশ্বাস ছাড়ল। অনাগত ভরাট স্বতন্ত্র স্বরে বলতে শুরু করলো, তার সকল সম্পত্তি, আধিপত্য, ক্ষমতা নিজের দখলে নিয়েই রাত কাটতে বসেছি। তার উপর নিজের নতুন নাম গড়ে তুলেছি। সুতরাং আমার উপর আঙুল ঘোরানোর প্রশ্ন আসে না। সেই সুযোগ আমি রাখি না। আর বাকি রইল পরিচয় গোপন কথা। আন্দাজের প্লেন ক্র্যাশের এর ডকুমেন্টারিতে আমার কোনো ছবি নেই কেন? লিসেন বেবি, I am privacy so high. You will never see me until
ডিসাইড টু বি সিন। আপনি আপনার নতুন আর কে? আই হেট পাবলিক ফ্রম। আমার ওয়াইফ ছাড়া অন্য মেয়েরা আমার প্রতি ক্রাশ কেন খাবে? এলিজাবেথ অস্থির ভঙ্গিতে নড়ে চড়ে বসলো। হঠাৎ সেই মুহূর্তের কথা মনে পড়তেই নাকের ডগা লাল হয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল একের পর এক সুন্দরী নারীর প্রতিক্রিয়া। স্পিকারে রিচার্ড নামটা উচ্চারিত হতেই যেভাবে তাদের মুখ বদলে গিয়েছিল, অকারণেই এলিজাবেথের গলায় নারী স্বরূপ নরম ঈশা ছায়া নেমে এলো। এই যে এই নাম, রিচার্ড কায়নাত। এই নাম শুনেই তো সবাই গায়ে কি একটা ভাব করেছিল তখন। নিজের জেলাসটা লুকাতে চাইলেও রিচার্ডের চোখ এড়ালো না কিছুতেই। তার ঠোঁটের কোণে চাপা এক হাসির রেখা ফুটে উঠল, তবে কণ্ঠ রইল পাহাড় সম গম্ভীর। দ্যাটস হোয়াই দ্য নেম ইজ নাও RK. রিচার্ড কায়নাত ওয়াজ এ এক্স ফাইটার পাইলট and RK the most successful businessman. এলিজাবেথ চুপ, কপালে ভাঁজ ফেলে সবচেয়ে কিছু নিজের করে রেখেছিল, সাজিয়ে রেখেছিল। কি বলবে? রিচার্ড গম্ভীর কণ্ঠে আরও বলল, আমাকে যতটা দেওয়া হয়েছিল তার ডাবল নিজের হাতে গড়েছি আমি। নাও দ্য হোল ড্রাগন সোসাইটি আর মাইন। এনি মোর কোয়েশ্চেন? এলিজাবেথ গভীর শ্বাস ফেলল। গলা স্থির রাখার চেষ্টা করেও কাঁপন লুকাতে পারল না। বলল, আমি আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। ওপাশ থেকে একটু দেরি না করে উত্তর এলো সংক্ষিপ্ত, কড়া। আমার পরিবার, আমার স্ত্রী। রিচার্ড যেন ইচ্ছে করেই শর্টকাটে সব কথা এড়িয়ে যাচ্ছে। এটা বুঝতে আর বাকি রইল না। বুকের ভেতর জমে থাকা অস্বস্তি হঠাৎ বিস্ফোরিত হলো। এলিজাবেথ আর নিজেকে সামলাতে পারল না। তীব্র গর্জনে স্বীকার করে বলল, মি কায়নাত। তার সেই উচ্চারণ বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ফোনের ওপাশে বজ্রনীনাদের মতো গর্জে উঠল রিচার্ডের কণ্ঠ। ওয়াইস ইউর হোন ওয়াইফি, আই রিপিট। আমার পরিবার, আমার স্ত্রী। এই পৃথিবীতে সে ছাড়া আমার আর কোনো পরিবার নেই, কোনো আপনজন নেই, আর বাহিরে কারো প্রতি আমি দায়বদ্ধ নই, না ছিলাম, না কখনো হব, ইন ফিউচার আমাদের সন্তান ছাড়া। শেষ শব্দগুলো যেন বিদ্যুতের হয়ে আঘাত করলো এলিজাবেথের ভিতরে। আমাদের সন্তান? এই দুটো শব্দের রক্ষ মানুষটার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ধরা পড়ল। এলিজাবেথের শরীরের প্রতিটি শিরায় শিরায় শিহরণ বয়ে গেল। সব রাগ গলে জল হয়ে নামলো কণ্ঠ থেকে। সেখানে জন্ম নিল এক অনাকাঙ্ক্ষিত শব্দ, আলিঙ্গনে ডুবে যাওয়ার নেশা। কাছে আসুন না। আর কত দূরে থাকবেন? আমার কষ্ট হয় না বুঝি? আমি যে ধরলে আর ছাড়ি না। কাছে এলে সহ্য করতে পারবেন তো? সহ্য করতে না পারলে আপনার মাঝেই দাফন দিয়ে দিয়েন। এতটাই ডেসপারেট কাছে আসার জন্য? শিরশিরিয়ে উত্তাপে কেঁপে উঠল এলিজাবেথ। তবু পিছু হাঁটল না মন। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলল, একটা দীর্ঘশ্বাস যার ভেতরে জড়িয়ে আছে অসংখ্য বাধা। কাছে না আসতে পারার কষ্ট। আমাদের দেখা হবে, খুব শীঘ্রই হবে। আমাদের সাক্ষাৎ হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত, কথা দিচ্ছি জান। এলিজাবেথ আলমারি থেকে রিচার্ডের সেই কালো কোটটা বের করলো, বুকের সাথে জড়িয়ে মুখে চেপে ধরে ভেঙে পড়লো কান্নায়। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আপনি আমাকে এই কেমন গোলকধাঁধায় ফেলছেন? এমন একজন মানুষের প্রেমে পড়েছি যাকে আমি দেখিনি, ছুঁতেও পারছি না, অথচ সারাক্ষণ এই হৃদয় জ্বলছে। আপনি কোথায়? একবার আসুন না, আমাকে বুকে আগলে নিন না। আমি খুব একা, বড্ড একা। আমি দেখতে চাই আপনাকে। আমি দেখতে চাই সেই মানুষটাকে যার নামে আমি কবুল বলেছি। ওপাশে রিচার্ড চোখ বন্ধ করে বুকে বা পাশে শক্ত করে হাত চেপে ধরে। বড্ড ব্যথা হচ্ছে এ পাশটায়। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা খোসা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। যন্ত্রণায় ছটফট করলেও কণ্ঠে দৃঢ়তা টেনে আনলো সে। আমি কাছে নেই, দূরে আছি। এতই ভালোবাসার তাপে আমি জ্বলছেন, পুড়ছেন, ছটফট করছেন। আমি কাছে এলে আপনার কি হাল হবে বুঝতে পারছেন তো মিসেস কায়নাত? আপনার প্রেমে পুড়ে যাক আমার অঙ্গ। অঙ্গ না, পূর্বে হৃদয়। পুড়তে এসেছেন বুঝি?
সেই খেলায় নেমে লাভ নেই, যেখানে জিতলে ধ্বংস, হারালে মৃত্যু নিশ্চিত। যার অর্থ দাঁড়ায় তাকে ফেলে ভালোবাসা ধ্বংস, না পেলে শূন্যতায় মৃত্যু। রিচার্ডের কথায় অন্তর্হিত অর্থটা অস্পষ্ট হয়ে উঠল এলিজাবেথের কাছে। উপলব্ধি ভার আরও ফুপিয়ে উঠল সে। কান্নার তোড়ে গোলাপি মুখ লাল বর্ণ ধারণ করেছে। শ্বাস কাঁপতে লাগলো, তবুও কান্নার ফাঁকি বেহায়া সাহসে বলে উঠল, আলিঙ্গনের নেশা আসক্ত করে দিয়ে এভাবে দূরে দূরে থাকছেন কেন? আমার কষ্ট হয় না বুঝি? ওপাশে কোনো শব্দ এলো না। হঠাৎই কল কেটে গেল। নিস্তব্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে 1 সেকেন্ড স্থির রইল এলিজাবেথ। তারপর বাঁধ ভাঙা কান্নার শব্দ বেরিয়ে এলো। অভিমান গড়িয়ে পড়ল গলার স্বর। আপনি আমাকে যে দহনে আগুনে ফেললেন সেখানে তাপ নেই, শুধু জমে আছে বহুদিনের অমলিন আলাপ। বাংলাদেশে আবহাওয়া আর মেয়েদের মুড সুইং তুলনা অনেক বন্ধ হয় না। এই ভালো তো এই খারাপ। ঠিক তেমনই এক শীতের সকাল। মাথার উপর ঝকঝকে রোদ, তবুও বাতাসে কাঁপুনি। সেই রোদ মাথায় নিয়েই বাসা থেকে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো এলিজাবেথ। নিজের জীবনটা এখন ঠিক কোন মোড়ে দাঁড়িয়ে তা ভাবলেই তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতদিন যার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছে, সেই মানুষটা এখন তাকে কাছে টানতে চাইছে। অথচ যে মানুষটা তাকে ভালোবাসতে বাধ্য করেছিল, তার মরুভূমির মতো খড়খড়ে বুকে যে প্রেমের প্রথম বৃষ্টি নামিয়েছিল, সেই হঠাৎ দূরত্বের দেওয়াল তুলে দিয়েছে। আর সেই শয়তানটা যে সর্বক্ষণ তার ক্ষতি করার সুযোগ খুঁজত, তাকে মানসিক অশান্তিতে পুড়িয়ে মারতে চাইতো। শপিং মলে সেই ঘটনার পর থেকে সেও নিখোঁজ। যন্ত্রণা দেওয়া আর যন্ত্রণা মুছে ফেলা, দুই বিপরীত মেরুর মানুষ, দুজনে একসাথে অদৃশ্য। অদ্ভুত শূন্যতায় কেঁপে ওঠে এলিজাবেথের মন। ওর উপর অফিসার প্রেমও আর আসেননি আসামিদের খোঁজে। নতুন বিয়ে করেছেন, হয়তো এখনো হানিমুনে ব্যস্ত। হঠাৎ মনে হলো যেন উত্তপ্ত এক খেলার মাঠ আচমকা ডুবে গেল ও পাতালপুরীর নিস্তব্ধতায়। শব্দ নেই, তাপ নেই, তবুও চাপা এক অদৃশ্য দহন চড়িয়ে যাচ্ছে চারদিকে। আজ নিজের গাড়ি আনেনি, সিএনজি আর ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছে এলিজাবেথ। শীতল সকালে ভিড় আর ক্লান্ত শহর থেকে থাকা লম্বা যানজট তৈরি হয়েছে। স্থির হয়ে সময়ের ভেতরে হঠাৎ চোখ আটকে গেল পাশের একটি স্কুল বাসে। জানলার কাছে উপরেই দৃশ্যটা। বাসের ভেতরে গাদা গাদা করে বাচ্চা বসা, তাদের মাঝখানে ইউনিফর্ম পরা এক ছোট্ট মেয়ে জানলার দিকে সরে বসার বৃথা চেষ্টা করছে। তার পাশে বসে কন্ট্রাক্টর নামধারী এক নোংরা মানুষ ইচ্ছে করে নিজের শরীর ঠেলে দিচ্ছে বাচ্চাদের দিকে। আর বিকৃত লালসা লুকানো কোনো চেষ্টাই নেই। নিষ্পাপ মেয়েটা হয়তো ভাষা জানে না, অভিযোগ জানে না, কিন্তু তার চোখে মুখে জমে উঠেছে অস্বস্তি, ভয় আর বোবা প্রতিবাদ। শুধু এক মুহূর্ত যথেষ্ট ছিল। এরপর সিএনজি ভেতর থেকে আগুনের মতো বেরিয়ে এলো এলিজাবেথ। তারপর আর কোনো কথা নয়, সরাসরি একটা লাথি। লোকটা পশ্চাৎ দেশে সজোরে আঘাত করতেই সে হুমড়ি খেয়ে সামনে দেখে ছিটকে গিয়ে পড়ল পেছনের সিটের উপর। চমকে উঠল সকলে। এলিজাবেথের চোখে আগুন জ্বলছে। কন্ট্রাক্টর ক্ষুধার্ত ভাগের মতো ভঙ্গিতে এলিজাবেথ দিকে এগোতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ভেসে এলো কারো প্রলুব্ধকর শীষের শব্দ। অত্যন্ত তীক্ষ্ণ, নিশ্চন্ত, অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী শোনালো সেই শীষ। শব্দটা শুনে সে থমকে দাঁড়ালো। কন্ট্রাক্টর জানলার বাহিরে তাকাতেই দেখা গেল উদাস ভঙ্গিতে শীষ বাজাতে বাজাতে সে বাসের দরজার দিকে এগিয়ে আসছে। লোকটাকে দেখা মাত্রই এলিজাবেথের বুক কেঁপে উঠল। তবে কি সেই আবার ফিরে এসেছে? অফিসার প্রেমের কথাগুলো হঠাৎ কানে বাজলো। সুস্থ হলেই শিকারী আবার মাঠে নামবে। এলিজাবেথ তাকালো সুরকারের পায়ের দিকে। সে একদম স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে বাসে উঠল। তারপর ধীরে ধীরে এসে দাঁড়ালো এলিজাবেথের ঠিক পেছনে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার হ্যাজেল চোখের সঙ্গে চোখ আটকালো এলিজাবেথের। সঙ্গে সঙ্গে শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বাসের কন্ট্রাক্টর এবার সজাগ চোখে তাকালো সুরকারের দিকে। সুরকার নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে।
কয়েক সেকেন্ড এভাবেই হলো, সময়টা যেন জমে গেল বাতাসে। সেই দৃষ্টি ভেতরকার আদেশ বুঝতে দেরি হলো না এলিজাবেথের। সেই ভেতরটা আবারও কেঁপে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সুরকার চোখে হালকা ইশারা করতেই কন্ট্রাক্টর হঠাৎ জানলা দিয়ে লাফিয়ে পড়ল। পাশের রাস্তা দিয়ে ছুটে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে মুহূর্তেই তার থেতলে যাওয়া দেহ স্থির হয়ে গেল। কেউ চিৎকার করার সুযোগও পেল না। তার আগেই বিকট এক বিস্ফোরণ শব্দে চারদিক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই বাসটা একপাশে উল্টে পড়ে গেল। চারপাশ তখন ঝঞ্ঝাটে থমকে গেল। সেই জ্যামের মাঝেই দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডার বোঝাই এক ট্রাক। আচমকাই ট্রাকের ভিতরে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। দাউ দাউ শিগায় আর ঘন কালো ধোঁয়া মুহূর্তেই চারদিক গিলে নিল। বাতাসে ভারী হয়ে উঠল পোড়া গ্যাসের গন্ধ, কাঁচ ভাঙার শব্দ, ধাতব শির ধ্বনির মাঝখানে ছড়িয়ে পড়ল শিশুদের আতঙ্কিত কান্না। এলিজাবেথ চাপা পড়ে ছিল একটি উল্টে যাওয়া সিটের নিচে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর, চোখ জ্বলছিল বোধহয়। হঠাৎই এক শক্ত পুরুষালী হাত তাকে এক ঝটকায় টান দিয়ে বের করে আনলো। এলিজাবেথ আঁতকে উঠল। ধোঁয়া কুণ্ডলিত ভেতরে থেকেও সেই কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল, তাড়াহুড়ো তবুও নিয়ন্ত্রণ কণ্ঠ। ডোন্ট প্যানিক লিলি, সেভ দ্যাম। কথাটা বলেই সে দৌড়ে গেল আহত শিশুদের দিকে। কয়েক সেকেন্ড পর এলিজাবেথের হুঁশ ফিরল। কাঁপতে থাকা চোখ তুলে সামনে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ছোট ছোট বাচ্চারা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে আছে চারদিকে। কারো হাত নেই, কারো পা নেই, অস্বাভাবিকভাবে বেঁকে আছে। সেই এখন সিটের নিচে চাপা পড়ে কাঁদছে। কারো শরীরে কাছের ধারালো টুকরো গেঁথে আছে। নিজের শরীরও জ্বলা টের পেল সে। তাকিয়ে দেখল সে তার হাত পা জুড়ে অগণিত কাটা ছেঁড়ার দাগ। তার চলাফেরায় ব্যথার ছাপ স্পষ্ট, বিন্দুমাত্র বিরতি নেই। আর এই এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না এলিজাবেথ। দ্রুত সবাইকে সরাতে হবে। কিন্তু বাস থেকেই নামতেই সে থমকে গেল। ভেতরের দৃশ্য ভয়াবহ ছিল, কিন্তু বাহিরটা আরও বিভীষিকাময়। চারদিকে শুধু আগুন, লিলিহান শিকা, দম বন্ধ কর ধোঁয়া, আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য আহত মানুষ। কেউ কাতরাচ্ছে, কেউ নড়তেও পারছে না। রুশ মিশে গেল ধুলো আর পোড়া ধাতব গন্ধের সঙ্গে। চারপাশ ভরে আসে আর্তনাদে। এই দৃশ্য দেখে এলিজাবেথ চোখ ঝাপসা হয়ে এলো। আর এর মধ্যেই কেউ ফায়ার সার্ভিস খবর দিয়েছে। দূর থেকে সাইরেনের শব্দ ভেসে আসছে, অ্যাম্বুলেন্স আসছে, সাহায্য আসছে। কিন্তু সেই সময়টুকু পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে যতজনকে সম্ভব। জ্যামের চাপে ন্যাসো আর গার্ডরা অনেকেই পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে তারা গাড়ি ফেলে নেমে পড়ে এলিজাবেথকে খোঁজার জন্য। ঠিক তখনই আকাশ ফাটানো বিস্ফোরণ শব্দে কানে এলো, আর এক মুহূর্ত নষ্ট না করে দৌড়ে দিল সেই দিকে। ধোঁয়ার কুণ্ডলি ফাঁক দিয়ে ন্যাসোর চোখে পড়ল এলিজাবেথকে। ন্যাসো ছুটে গেল এলিজাবেথের দিকে। এলিজাবেথ কোলে তখনও রক্ত ভেজা এক ছোট্ট বাচ্চা কাঁপছে। কাঁপতে কাঁপতে এলিজাবেথ বাচ্চাটিকে ন্যাসোর কোলে তুলে দিল। গলা শুকিয়ে এলো, তবুও হাঁপাতে হাঁপাতে বলল, প্লিজ ওদের বাঁচান। ন্যাসো এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত নিজের রক্তপিপাসু বাহিনী নির্দেশ দিতে শুরু করলো। গার্ডরা ছড়িয়ে পড়লো চারদিকে। আহত পথচারীদের তুলে অ্যাম্বুলেন্সের দিকে নিতে লাগলো। এরই মধ্যে ফায়ার সার্ভিস এসে পৌঁছালো। আগুন চারদিকে গ্রাস করার আগেই তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু করলো। এলিজাবেথের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। কানে শব্দগুলো ঝাপসা হয়ে আসছে, তবুও সে থামছে না। কাঁপতে থাকা দুর্লভ শরীরটাকে জোরে করে টেনে নিয়ে যাচ্ছে এক আহতদের কাছে, তারপর আরেকজনের কাছে। ওদিকে সুরকার এখনো থামেনি। নিজের জীবনে পরোয়া না করে আগুনের ভেতরে ঢুকে যাচ্ছে বারবার। ধোঁয়া ঢেকে যাওয়া গাড়ির কাঁচ ভেঙে ভেতর থেকে আহতদের টেনে বের করছে, কাঁধে তুলে হাত ধরে টেনে সেভাবেই তাদের পারছে অ্যাম্বুলেন্সে পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আগুনের লেলিহান শিখায় মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকে অগ্রাহ্য করে কাজ করে যাচ্ছে সে। ধোঁয়া ভরে গেছে চারদিক। এলিজাবেথ শ্বাস নিতে পারছে না। প্রতিটা নিঃশ্বাস যেন আগুনের মতো বুক জ্বালিয়ে দিচ্ছে। দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, হাঁটার শক্তিটুকু ফুরিয়ে আসছে।
তবুও থামছে না, টলতে টলতে এগিয়ে যাচ্ছে আরেকজন আহত মানুষের দিকে। দূর থেকে একাই সঙ্গে খেয়াল করলো ন্যাসো আর সুরকার এলিজাবেথকে ঢলে পড়ছে। দুজনেই একসাথে দৌড়ে এলো এলিজাবেথের দিকে, কিন্তু তার আগেই বুলেট বেগে কোথা থেকে এসে হাজির হলো তৃতীয় পক্ষ। মুহূর্তের মধ্যেই সে ন্যাসোকে ধাক্কা দিয়ে পথ থেকে সরিয়ে দিল। পরিচিত পারফিউমের গান নাকে আসতেই ন্যাসো থমকে গেল। হতবিহ্বল চোখে দেখলো সুরকারকেও এইভাবে কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সেই অজ্ঞাত ব্যক্তি। সেই সাথে তার কণ্ঠে ছিল বজ্রপাত, ডোন্ট টাচ মাই ওয়াইফ। কথাটা বলে এলিজাবেথকে মাটিতে পড়ার আগেই তাকে কোলে তুলে নিল সে। অচেতন রক্তাক্ত এলিজাবেথকে বুকে চেপে ধরে দৌড় গেল অ্যাম্বুলেন্সের দিকে। ন্যাসো যেন বরফ হয়ে দাঁড়িয়ে রইল। তার বিস্ফোরিত চোখ একবার ঘুরে গেল সুরকারের দিকে। সে ওই একইভাবে হতবিহ্বল স্থির হয়ে তাকিয়ে আছে দৃষ্টির দিকে। তারপর ন্যাসোর দৃষ্টি ফের সামনে আটকে গেল। কালো পোশাকে ছুটে চলা মানুষদের মুখের প্রান্ত, উচ্চতা, চোখের তীক্ষ্ণ রেখা সব মিলিয়ে আর ভুল হওয়ার উপায় নেই। রিচার্ড তার বস, ঠিক বাংলাদেশ, আর সেই জানতো না। আল্লাহ হাফিজ সবাইকে।